প্রিয় শিক্ষার্থীরা আমার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীরা, তোমরা সবাই আমার শুভেচ্ছা নিও। তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ক্লাসটি শুরু করছি। আর হ্যাঁ শিক্ষার্থীরা, ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে বলে নিই, তোমাদের সাথে আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে এবং আশা করছি তোমরা প্রত্যেকটা ক্লাসে উপভোগ করেছো। এবং যখন আমরা ক্লাসগুলো নেই তখন তোমরা অবশ্যই ক্লাসগুলোর সাথে সাথে বইটি দেখে মিলিয়ে নেবে এবং পড়বে, তাহলে তোমাদের কিন্তু সেটা অনেক বেশি কার্যকরী বা ফলপ্রসূ হবে। এবং শুধুমাত্র যুক্তিবিদ্যা না, তোমাদের প্রত্যেকটা যে পত্র আছে সেই পত্রের প্রত্যেকটা ক্লাস তোমরা রেগুলার করবে এবং আশা করছি তোমরা সবাই পরীক্ষায় ভালো করবে। চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি। ক্লাসটি শুরু করার আগে আমি আমার পরিচয়টি দিয়েছি। আমি তোমাদের কোর্স টিচার হিসেবে আছি যুক্তিবিদ্যা প্রথম পত্রের। আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রের কোড হচ্ছে 121। আজকে আমি তোমাদেরকে নতুন একটি অধ্যায় শুরু করছি, সেটি হচ্ছে চতুর্থ অধ্যায়। আর যেটার হচ্ছে অধ্যায়ের শিরোনাম হচ্ছে বিধায়ক। এবং সেই বিধায়কের উপর তোমরা কিন্তু প্রিভিয়াস একটি ক্লাস পেয়েছো, যেটা তোমাদের অন্য কোর্স টিচার জনাব জিনাত বিনতে জামান ম্যাডাম কিন্তু পড়িয়েছেন। তখন কিন্তু তোমরা বিধায়ক সম্পর্কে জেনেছো এবং বিধায়কের দুইটা প্রকার সম্পর্কে তোমরা জেনেছো। আজকেও আমরা বিধায়কের প্রকার নিয়ে আলোচনা করব। তার আগে চলো আমরা একটু রিভাইজ করে নিই যে পূর্ববর্তী ক্লাসে আমরা বা প্রিভিয়াস ক্লাসে আমরা কি পড়েছিলাম। শিক্ষার্থীরা, প্রিভিয়াস ক্লাসে আমরা যুক্তি বাক্যে পদের ব্যাপ্যতা নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। তখন তোমরা কি জেনেছিলে মনে আছে তোমাদের? তোমরা তো জানোই যে একটি যুক্তি বাক্যে উদ্দেশ্য এবং বিধেয় দুটি পদ থাকে এবং যখন কোনো পদ কোনো যুক্তি বাক্যে তার সমগ্র তখন কোনো যুক্তি বাক্যে তার ব্যক্তাত্ব নিয়ে প্রকাশিত হয়, সেই পরিমাণকে কিন্তু বলা হচ্ছে যুক্তি বাক্যের পদের ব্যাপ্তি, তাই না? এবং যখন কোনো পদ কোনো যুক্তি বাক্যে তার সম্পূর্ণ ব্যক্তাত্ব যখন প্রকাশ করে তখন কিন্তু সেটা হচ্ছে ব্যাপ্য পদ। আর যখন আংশিক ব্যক্তাত্ব নিয়ে প্রকাশিত হয় সেটা হচ্ছে অব্যাপ্য পদ। শিক্ষার্থীরা, তোমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে বিশেষ করে আমরা যে আদর্শ আকারে 4টি যুক্তি বাক্য রয়েছে এ, ই, আই, ও, সেই আদর্শ আকারে যুক্তি বাক্যের যে পদের ব্যাপ্যতা সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। মূলত আমাদের আলোচনা সেটাই ছিল। এবং তখন কিন্তু তোমরা এই পদের ব্যাপ্যতার যে সূত্র, যেটা যুক্তিবিদ সুইনবার্ন দিয়েছেন, সেটা কিন্তু তোমরা জেনেছিলে। তোমাদের কি মনে আছে শিক্ষার্থীরা? চলো আমরা একটু দেখে নিই সেই সূত্রটা কি ছিল, মনে আছে তোমাদের? চলো একটু আমরা দেখে নিই। আচ্ছা, আমরা কি জেনেছিলাম সূত্রটায়? যে এ যুক্তি বাক্য মানে এর সাথে কি হবে? এস, তাই না? আচ্ছা, ই যুক্তি বাক্যে কি হবে? বি। আই যুক্তি বাক্যের সাথে কি যাবে? সেটা হচ্ছে এন। এবং ও যুক্তি বাক্যের সাথে যাবে হচ্ছে পি। অর্থাৎ এ এস ই বি আই এন ও পি, তাই না? তার মানে কি এ যুক্তি বাক্যের এস মানে সাবজেক্ট, সাবজেক্ট ব্যাপ্য। এই যুক্তি বাক্যের বি তার মানে কি বোথ সাবজেক্ট এন্ড প্রেডিকেট, অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয় দুটোই ব্যাপ্য। আই যুক্তি বাক্যের নান তার মানে কি দুটাই অব্যাপ্য, কোনটাই ব্যাপ্য নয়। এবং ও যুক্তি বাক্যের পি অর্থাৎ প্রেডিকেট, যেটা বিধেয়, সেটা ব্যাপ্য, তাই না? তোমরা যদি এই সূত্রটা মনে রাখো শিক্ষার্থীরা, তাহলেই কিন্তু তোমাদের এই ব্যাপ্যতা নিয়ে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, চলো তাহলে আজকে আমরা আমাদের যে নির্ধারিত টপিকটি আছে সেটা নিয়ে এখন আলোচনা শুরু করি। আচ্ছা, আজকে আমাদের আলোচ্য বিষয় বিধায়কের প্রকারভেদ। আচ্ছা, এটা শুরু করার আগে আমরা একটু বিধায়ক সম্পর্কে জেনে নিই।
কারণ যদি বিধেয়ক সম্পর্কে একটু জানি এবং তোমরা যে প্রিভিয়াস ক্লাসে বিধেয়কের প্রকারে দুটি প্রকার রয়েছে সেই সম্পর্কে যদি আমরা একটু জানি তাহলে আমাদের পরবর্তী যে প্রকারগুলো রয়েছে সেটা জানতে আমাদের সুবিধা হবে। তাহলে একটি যুক্তি বাক্যে সংযোজক ছাড়া আরো দুটি অংশ থাকে। একটি হচ্ছে কি উদ্দেশ্য, অন্যটি হচ্ছে বিধেয়। তার মানে কি একটি যুক্তি বাক্যে উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয় থাকে, এটা তোমরা জানো। উদ্দেশ্য পদ ও বিধেয় পদের মধ্যে সম্পর্কের ধরন বিচার করলে বিধেয় পদকে বিভিন্নভাবে বিন্যস্ত করা যায়। এই বিষয়টি নিয়ে যুক্তিবিদ এরিস্টটল প্রথম চিন্তা ভাবনা করেন। অর্থাৎ উদ্দেশ্য পদের সাথে হচ্ছে বিধেয় পদের যে সম্পর্ক, তাই না? তিনি এই উদ্দেশ্য পদের সাথে সম্পর্কের ভিত্তিতে বিধেয় পদকে পদের যে পরিচয় তুলে ধরেছেন তা যুক্তিবিদ্যায় বিধেয়ক নামে পরিচিত। তার মানে কি উদ্দেশ্য পদ ও বিধেয় পদের মধ্যে সম্পর্কের যে নাম সেটাই হচ্ছে বিধেয়ক। আসলে আমরা এখন দেখিনি বিধেয়কের সংজ্ঞা ও প্রকৃতি দেখিনি একটু। সদর্থক যুক্তি বাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের সাথে যে সম্পর্ক বহন করে তাকেই বলা হয় বিধেয়ক। তার মানে কি সদর্থক যুক্তি বাক্য, নয়ত্বক কিন্তু নয়, সদর্থক যুক্তি বাক্যের সাথে উদ্দেশ্য পদের সাথে যে বিধেয় পদ উদ্দেশ্য পদের সাথে যে সম্পর্ক বহন করে তাকেই বলা হচ্ছে বিধেয়ক। এবং নয়ত্বক যুক্তি বাক্য কিন্তু উদ্দেশ্য পদের সাথে বিধেয়ক পদের কিন্তু কোনো সম্পর্ক হয় না, কিন্তু সদর্থক যুক্তি বাক্যে কিন্তু উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের কিন্তু একটি সম্পর্ক হয়। সেজন্যই শুধুমাত্র সদর্থক যুক্তি বাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের সাথে যে সম্পর্ক বহন করে তাকেই বলা হচ্ছে বিধেয়ক। যেসব যুক্তি বাক্যের উদ্দেশ্য সম্বন্ধে কোনো কিছু স্বীকার করা হয় সেসব যুক্তি বাক্যে উদ্দেশ্যের সাথে বিধেয়ের বিভিন্ন প্রকার সম্পর্ক সূচনা করতে পারে। উদ্দেশ্যের সাথে বিধেয়ের এই বিভিন্ন প্রকার সম্পর্ককে বিধেয়ক বলে। যেমন কি মানুষ হয় মরণশীল, তাই না? এটা একটি সদর্থক যুক্তিবাক্য। তাহলে এখানে মানুষ হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয় হচ্ছে কি মরণশীল। তার মানে মানুষ এবং মরণশীলতার সাথে যে সম্পর্কটা সেটাকে বলা হচ্ছে বিধেয়ক। তোমরা কিন্তু এতদিন বিধেয় সম্পর্কে জেনেছো বা প্রেডিকেট সম্পর্কে তোমরা জানো, কিন্তু বিধেয়ক এই সম্পর্কটা বা এই নামটা তোমাদের কাছে অনেকের হয়তো নতুন লাগতে পারে। ঠিক আছে, আসলে আমরা একটি উদাহরণ দেখি। কি এই যুক্তি বাক্যে যে মানুষ পদটি হচ্ছে উদ্দেশ্য আর মরণশীল পদটি হচ্ছে বিধেয়, আর যুক্তি বাক্যটিতে মানুষ পদের সাথে মরণশীল পদে যে বিশেষ সম্পর্ক বিদ্যমান তাই হচ্ছে বিধেয়ক, তাই না? আচ্ছা, আরেকটি উদাহরণ দেখছি আমরা। সকল কবুতর হয় পাখি, এটি একটি সদর্থক বিবৃতিমূলক বাক্য, তাই না? এখানে উদ্দেশ্য পদ হচ্ছে কি কবুতর, এর সাথে বিধেয় পদ পাখির একটি সম্পর্ক স্বীকার করা হয়েছে। এই সম্পর্কটি হলো কবুতর হলো পাখি জাতি বা শ্রেণীর অন্তর্গত একটি উপজাতি বা উপশ্রেণী। তোমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে ম্যাডামের ক্লাসে কিন্তু দেখে জাতি এবং উপজাতি সম্পর্কে একটু হলে ধারণা পেয়েছো। তার মানে কি পাখি বলতে কিন্তু সকল পাখিকে বোঝাচ্ছে, কিন্তু কবুতর সেটার মধ্যে একটি হচ্ছে উপজাতি, তাই না? যদি পাখিকে আমরা যদি জাতি হিসেবে ধরি, একটা শ্রেণী, এটা একটা শ্রেণীবাচক শব্দ, এই জাতি হিসেবে ধরলে তার অন্তর্গত একটি উপজাতি বা উপশ্রেণী হচ্ছে সেটা হচ্ছে কবুতর। তাহলে পাখি হচ্ছে কবুতরের জাতি। এই জাতি এবং উপজাতি মূলক সম্পর্ক যেখানে বিদ্যমান থাকে সেখানে হচ্ছে বিধেয়ক আমরা দেখতে পাই, তাই না? তাহলে কবুতর হলো পাখি জাতি বা শ্রেণীর অন্তর্গত একটি উপজাতি বা উপশ্রেণী, আর পাখি কবুতরের হচ্ছে জাতি। এই জাতি ও উপজাতি মূলক সম্পর্ক এখানে বিধেয়ক। এটা একটু পরে আমরা একটু ডিটেলস আলোচনা করব, তখন তোমরা এটা ক্লিয়ার হয়ে যাবে। অধ্যাপক লেটা ও ম্যাকবেথ বিধেয়কের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, সদর্থক যুক্তিবাক্যের এক শ্রেণীর সাধারণ বিধেয় পদের সাথে উদ্দেশ্যের সম্ভাব্য সম্পর্ক সমূহ হচ্ছে বিধেয়ক। আচ্ছা, আমরা এখন বিধেয়কের একটু প্রকৃতি যদি বলতে পারি যে বিধেয়কের বৈশিষ্ট্য দেখে নিই। সেটা হচ্ছে বিধেয়ক হচ্ছে উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের সম্পর্ক। 2 নম্বরে হচ্ছে সদর্থক যুক্তিবাক্যে বিধেয় থাকে, নয়োক্তক যুক্তিবাক্যে বিধেয়ক সদর্থক যুক্তিবাক্যে বিধেয়ক থাকে, নয়োক্তক যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না। কেননা কেবল সদর্থক যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে হচ্ছে সম্পর্ক তৈরি হয়। নয়োক্তক যুক্তিবাক্যে এদের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক তৈরি হয় না, কারণ এটা অস্বীকার করা হয়, তাই না? 3 নম্বর হচ্ছে বিধেয়ক থাকতে হলে কোনো যুক্তিবাক্যের বিধেয় পদকে শ্রেণীবাচক, জাতিবাচক বা সাধারণ পদ হতে হয়। যে কোনো পদ হলে কিন্তু সেটা বিধেয়ক হবে না, ঠিক আছে? আমরা কি শ্রেণীবাচক, জাতিবাচক ও সাধারণ পদ হতে হবে।
4 নম্বর হচ্ছে বিধেয় এবং বিধেয়ক কিন্তু এক নয়। বিধেয় হলো যুক্তিবাক্যের একটি পদ, আর বিধেয়ক হলো যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় পদের মধ্যে যে সম্পর্ক, যে প্রকার সম্পর্ক, সেটাকে বলা হচ্ছে বিধেয়ক। অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে যে সম্পর্ক, সেটাই হচ্ছে বিধেয়ক। আর বিধেয়ক কিন্তু বিভিন্ন প্রকারের হতে পারে। সেক্ষেত্রে একটু আগে যে আমরা যে প্রকৃতি দেখলাম, বিধেয়কের প্রকৃতি, সেখানে আমরা কি দেখলাম যে নৈতিক যুক্তিবাক্যে হচ্ছে বিধেয়ক থাকে না। কারণ এই ধরনের যুক্তিবাক্যে বিধেয় পদের সাথে উদ্দেশ্য পদের কোনো সম্পর্ক স্থাপিত হয় না। যেমন কিছু ফুল নয় লাল, এটি একটি নৈতিক যুক্তিবাক্য। এখানে ফুল উদ্দেশ্য পদের সাথে লাল বিধেয় পদের একটি সম্পর্ক কিন্তু স্থাপন হয়নি, কারণ এখানে সম্পর্কটি অস্বীকার করা হয়েছে। এই কারণে নৈতিক যুক্তিবাক্যের বিধেয়ক অনুপস্থিত থাকে, অর্থাৎ নৈতিক যুক্তিবাক্যে বিধেয়কটা অনুপস্থিত থাকে। আবার যেসব যুক্তিবাক্যে বিধেয় পদটি বিশিষ্ট পদ, যেমন সক্রেটিস, প্লেটো, বাংলাদেশ, পদ্মা ইত্যাদি, সেখানেও কিন্তু বিধেয়ক থাকে না। কারণ বিশিষ্ট পদ একটি নির্দিষ্ট বা একক ব্যক্তি, বস্তু বা তার গুণকে নির্দেশ করে, যা কোনো শ্রেণীর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। যদি আমি বলি উদাহরণ হিসেবে যে বাংলাদেশের রাজধানী হয় ঢাকা, সেক্ষেত্রে কিন্তু যে ঢাকা, সেটা হচ্ছে বিধেয়টা, যদি ঢাকা বাংলাদেশ হবে এখানে তোমার উদ্দেশ্য, ঢাকাটা হচ্ছে তোমার বিধেয়। সেই ঢাকা কিন্তু কোনো শ্রেণীর মধ্যে আসছে না, তাই না? সেভাবে তুমি কিন্তু বলতে পারবো না। যেমন মানুষকে আমরা যখন বলবো যে মানুষ, মানুষকে যদি আমরা জাতি হিসেবে ধরি, তাহলে আমরা সৎ মানুষ বলতে পারি, যেখানে কিছু মানুষ সৎ, কিছু অসৎ হবে, তারা হচ্ছে সেটার অন্তর্ভুক্ত হতে পারে। কিন্তু ঢাকার ক্ষেত্রে কি অন্তর্ভুক্ত হবে? ঢাকাতে কোনো শ্রেণীর মধ্যে পড়ছে না, তাই না? তার একটা বিশিষ্ট পদ, কোন একটা নির্দিষ্ট একটা নাম, তাই না? সেটা কোন একটা গুণকে সেটা নির্দেশ করছে। সেই কারণে বিশিষ্ট পদের সাথে, যেখানে বিশিষ্ট পদটা বিধেয় হয়, সেখানেও কিন্তু কোনো বিধেয়ক সম্পর্ক স্থাপিত হয় না। এই কারণে যুক্তিবাক্যের বিধেয় বিশিষ্ট পদ হলে সেখানে বিধেয়ক অনুপস্থিত থাকে। তাহলে আমরা কি দেখতে পেলাম শিক্ষার্থীরা, যে সদর্থক যুক্তিবাক্যে বিধেয়ক থাকে এবং নৈতিক যুক্তিবাক্যে হচ্ছে বিধেয়ক থাকে না। আচ্ছা, বিধেয়কের প্রকারভেদ। বিধেয়কের প্রকারভেদ আমরা দুই ধরনের প্রকারভেদ দেখতে পাই। হ্যাঁ, এরিস্টটল প্রথম হচ্ছে বিধেয়কের প্রকার বা শ্রেণীকরণ করেন। তিনি হচ্ছে, সেখানে আমরা চার ভাগে দেখতে পারি। সেটা হচ্ছে সংজ্ঞা, জাতি, উপলক্ষণ এবং হচ্ছে অবান্তর লক্ষণ। এরিস্টটল মনে করতেন যে কোনো কোনো যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের আসলে সংজ্ঞা হিসেবে ব্যবহৃত হয়। সেজন্য তিনি এই সংজ্ঞাটিকে এখানে এনেছিলেন। ঠিক আছে, মানে প্রকারভেদের মধ্যে সংজ্ঞাটি এনেছেন। যেমন যদি আমি বলা হয় যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, সেক্ষেত্রে বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, এটা তো বিধেয় দিয়ে হচ্ছে উদ্দেশ্য মানুষ পদের হচ্ছে সংজ্ঞায়ন করা যায়, এটাই তিনি মনে করতেন। কিন্তু পরবর্তীতে যুক্তিবিদ পরফিরি হচ্ছে 5 প্রকারের হচ্ছে বিধেয়কের শ্রেণীকরণ করেন, এবং এটাই এখন প্রচলিত, এবং এটা কি আসলে যুক্তিবিদ মানে এই বিধেয়কের শ্রেণীকরণের ক্ষেত্রে ব্যবহার মানে খুব বেশি ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, তাহলে পরফিরি হচ্ছে যে 5 প্রকারের হচ্ছে বিধেয়কের প্রকার দিয়েছেন, সেটা কি হচ্ছে, এক নম্বর হচ্ছে জাতি, 2 নম্বর হচ্ছে উপজাতি, 3 নম্বর হচ্ছে বিভেদক লক্ষণ, 4 নম্বর হচ্ছে উপলক্ষণ, এবং 5 নম্বর হচ্ছে অবান্তর লক্ষণ। চলো আমরা পরফিরি অনুসরণে বিধেয়কের প্রকারভেদগুলো জেনে নিই। আচ্ছা, জাতি জেনা সেটাও কি, যদি কোনো সদর্থক যুক্তিবাক্যে দুটি শ্রেণীবাচক পদের মধ্যে এমন সম্পর্ক থাকে যে একটির ব্যক্তত্ব অন্যটি থেকে বেশি। খেয়াল করো শিক্ষার্থীরা, দুটি পদের মধ্যে এমন সম্পর্ক থাকে যে একটির ব্যক্তত্ব অন্যটির থেকে বেশি, এবং বেশি ব্যক্তত্বপূর্ণ শ্রেণীটি অপর শ্রেণীটিকে অন্তর্ভুক্ত করে, তাহলে ওই বেশি ব্যক্তত্বপূর্ণ শ্রেণীটি কম ব্যক্তত্ব বিশিষ্ট শ্রেণীর জাতি হিসেবে বিবেচিত হয়। তার মানে কি, একটি শ্রেণী হচ্ছে ব্যক্তত্বটা বেশি, একটা শ্রেণীর ব্যক্তত্ব হচ্ছে কম, তাহলে বেশি যে ব্যক্তত্ব যেটা আছে সেটা হচ্ছে, এই কমটা হচ্ছে তার অন্তর্ভুক্ত হয়েছে, তাই না? হয়, তাহলে সেটা হচ্ছে, যেটা হচ্ছে তোমার বেশি ব্যক্তত্ব থাকবে, সেটাই হচ্ছে তোমার জাতি হিসেবে বিবেচিত হবে। যেমন দেখো, সকল বাঘ হয় প্রাণী, তাই না? এখানে প্রাণী এবং বাঘ উভয়ই শ্রেণীবাচক, তবে প্রাণীর ব্যক্তত্ব বাঘের ব্যক্তত্বের চেয়ে কিন্তু বেশি, এবং এটি বাঘের ব্যক্তত্বকে অন্তর্ভুক্ত করে, তাই না? প্রাণীর মধ্যেই তো
পাওয়া যায়, বাঘটাকে পাওয়া যায় না। প্রাণী বলতে তো অনেক প্রাণী আছে, তার মধ্যে বাঘ, কিছু বাঘ হচ্ছে বা বাঘ যে ইয়াটা হচ্ছে প্রাণীটা, সেটা হচ্ছে তার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, তাই না? কেননা আমরা জানি বাঘ প্রাণী শ্রেণীর অন্তর্গত বিশেষ এক ধরনের প্রাণী, তাই বাঘের তুলনায় প্রাণী হচ্ছে জাতি। তাহলে এখানে যেটা হচ্ছে ব্যক্তাত্বটা বেশি সেটা হচ্ছে জাতি, তাই না? আচ্ছা, জাতি একটি শ্রেণীবাচক পদ, তবে সকল শ্রেণীবাচক পদকে কিন্তু জাতি বলা যায় না, আমরা একটু আগে দেখেছি, তাই না? জাতি হতে হলে তার ব্যক্তিত্ব দ্বারা কোন শ্রেণীর ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করতে হয়। তার মানে জাতি একটি সাপেক্ষ পদ। তার মানে হচ্ছে কি, যে কোনো একটা যখন আমরা বেশি ব্যক্তিত্বপূর্ণ থাকবে এবং হচ্ছে কম ব্যক্তিত্বপূর্ণ যে তোমার হচ্ছে ইয়াটা থাকবে, শ্রেণীটা থাকবে, সেটা হচ্ছে বেশি ব্যক্তিত্বপূর্ণ শ্রেণী হচ্ছে অন্তর্ভুক্ত করতে হবে। কারণ প্রাণীর মধ্যে কিন্তু তোমার যে বাঘ যে প্রাণীটি সেটা কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যায়, সেই জন্য হচ্ছে এখানে প্রাণী হচ্ছে জাতি। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা বলতে পারি মানুষ, সৎ মানুষ, তাই না? তার মানুষ, এখানে মানুষ হবে জাতি এবং সৎ মানুষ হবে তার, কারণ তার মধ্যে অন্তর্ভুক্ত হবে, কারণ সৎ মানুষ হলে কিছু মানুষকে বোঝাচ্ছে, সেটা অন্তর্ভুক্ত হবে, তাই না, মানুষের মধ্যে। এখন থেকে আমরা উপজাতি দেখে নিই, তোমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছো, তারপর আমরা একটু দেখে নিই। যদি কোনো সদর্থক যুক্ত বাক্যে দুটি শ্রেণীবাচক পদের মধ্যে এমন সম্পর্ক থাকে যে একটির ব্যক্তিত্ব অন্যটির ব্যক্তিত্ব থেকে কম, একটির ব্যক্তিত্ব অন্যটির ব্যক্তিত্ব থেকে কম, এবং কম ব্যক্তিত্ব যুক্ত শ্রেণীটি বেশি ব্যক্তিত্ব যুক্ত শ্রেণীটির অন্তর্ভুক্ত হয়, তাহলে ওই কম ব্যক্তিত্ব যুক্ত শ্রেণীটিকে বেশি ব্যক্তিত্ব যুক্ত শ্রেণীর উপজাতি বলে। যেমন সকল দার্শনিক হন মানুষ, তাই না? এখানে দার্শনিক এবং মানুষ উভয় কিন্তু শ্রেণীবাচক পদ, কিন্তু মানুষ পদের তুলনায় দার্শনিক পদের ব্যক্তিত্বটা কিন্তু কম, তাই না? বা প্রসারতাটা কিন্তু কম, এবং দার্শনিক পদটির ব্যক্তিত্ব মানুষ পদের ব্যক্তিত্বের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত, কারণ দার্শনিক মানুষ শ্রেণী অন্তর্গত এক ধরনের উচ্চ বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানুষ। তাহলে এখানে দার্শনিক পদটি মানুষ পদের তুলনায় হচ্ছে উপজাতি, তাই না? এখানে তাহলে দার্শনিক পদটি হচ্ছে মানুষ পদের উপজাতি, আবার এখানে মানুষটি হচ্ছে দার্শনিক পদের জাতি। ঠিক আছে, আচ্ছা, চলো আমরা এখন বিভেদক লক্ষণ, যেটা বলছে ডিফারেন্সিয়া, সেটা সম্পর্কে জেনে নিই। লক্ষণ বা বিভেদক লক্ষণ, যে গুণের কারণে একই জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতিকে তার সমজাতীয় অন্যান্য উপজাতি থেকে পৃথক করা হয়। শিক্ষার্থীরা দেখো, একই জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতিকে তার সমজাতীয় যে উপজাতিগুলো আছে সেটা থেকে পৃথক করা হয়, তাকে বলছে কি লক্ষণ বা বিভেদক লক্ষণ। এখানে যদি আমরা জীবকে জাতি হিসেবে গণনা করি, তার অন্তর্ভুক্ত সমজাতীয় বা সহযোগী যে উপজাতিগুলো হবে সেটা কি হবে, জীবের মধ্যে কি থাকে, কত জীব তো থাকতে পারে, তাই না? তাহলে কি হবে, মানুষ, গরু, ছাগল, ভেড়া, ঘোড়া প্রভৃতি ইত্যাদি হচ্ছে জাতির মধ্যে সমজাতীয় উপজাতি, তাই না? মানুষের জাততত্ত্ব হলো, তোমরা সবাই জানো, জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, এবং মানুষের সমজাতীয় বা সহযোগী যে অন্যান্য উপজাতিরা আছে তারা কি, গরু, ছাগল, ভেড়া, ঘোড়া এই প্রভৃতি। এই বুদ্ধিবৃত্তিক গুণের কারণে মানুষ হচ্ছে অন্যান্য প্রাণী গরু, ছাগল, ভেড়া থেকে পৃথক। এই বুদ্ধিবৃত্তিক গুণকে মানুষ পদের লক্ষণ বা বিভেদক লক্ষণ বলা হয়। শিক্ষার্থীরা, তাহলে আমরা কি জানলাম, যে গুণের কারণে একই জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতিকে তার সমজাতীয় অন্যান্য উপজাতি থেকে পৃথক করা হচ্ছে, তাই না? তাহলে জীব হচ্ছে, আমরা একটা উদাহরণ দেখিনি এখানে একটু চার্টের মাধ্যমে। তাহলে এখানে আমরা জীবকে ধরছি হচ্ছে জাতি অর্থে, এখানে আমরা জীবকে ধরলাম, ঠিক আছে? তাহলে জীব এখানে হচ্ছে জাতি, আর জীবের হচ্ছে জাতত্ব হচ্ছে জীববৃত্তি। ঠিক আছে, একটু পর্যন্ত। তাহলে এই জীবের হচ্ছে উপজাতিকে আমরা কি পাচ্ছি, মানুষ, গরু, ছাগল, ঘোড়া, ভেড়া, এই প্রত্যেকটারই হচ্ছে জাতত্ব হচ্ছে জীববৃত্তি, জীববৃত্তি, জীববৃত্তি এবং জীববৃত্তি। কিন্তু এখানে আমরা মানুষের কি পাচ্ছি, বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি। তাহলে কি হচ্ছে, জীবের রয়েছে জীববৃত্তি এবং মানুষের রয়েছে কি, বুদ্ধিবৃত্তি ও জীববৃত্তি। বুদ্ধিবৃত্তি গুণটি মানুষের অতিরিক্ত রয়েছে, এবং জীববৃত্তি গুণটি মানুষ এবং অন্যান্য প্রাণী যেমন গরু, ছাগল, ঘোড়ার মধ্যে কমন বা সাধারণ হিসেবে রয়েছে। এই বুদ্ধিবৃত্তি গুণের কারণে মানুষ অন্যান্য উপজাতি থেকে পৃথক। এর জন্য বুদ্ধিবৃত্তি গুণটি হলো
মানুষ পদের বিভেদক লক্ষণ। শিক্ষার্থীরা ক্লিয়ার হয়েছ? তাহলে কি বলছি আমরা, যে গুণ বা গুণাবলীর কারণে একই জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতি তার সমজাতীয় অন্যান্য উপজাতি থেকে পৃথক হয় তাকে বিভেদক লক্ষণ বলে। যেমন মানুষ, গরু, ছাগল ইত্যাদি একই জীবজাতির অন্তর্ভুক্ত। মানুষের মধ্যে রয়েছে বুদ্ধিবৃত্তি ও জীবভিত্তিক গুণ। অন্যদিকে গরু, ছাগল, কুকুর ইত্যাদির মধ্যে রয়েছে শুধুমাত্র জীবভিত্তিক গুণ। এই বুদ্ধিবৃত্তিক গুণের কারণে মানুষ তার সমজাতি অন্যান্য উপজাতি থেকে পৃথক হয়। এজন্য বুদ্ধিবৃত্তিক গুণকে মানুষ পদের বিভেদক লক্ষণ বা লক্ষণ বলা হয়। শিক্ষার্থীরা এখানে একটু দেখতে পাচ্ছি কি, যে উপজাতির জাত্যাত্ব থেকে যদি আমরা জাতির জাত্যাত্বকে বিয়োগ করি তাহলে কিন্তু আমরা বিভেদক লক্ষণটি পেয়ে যাচ্ছি। তাহলে মানুষ, এখানে আমরা উপজাতি, এখানে আমরা উপজাতির হচ্ছে, তাহলে আমরা এখানে উপজাতির হচ্ছে তোমার জাত্যাত্ব দেখতে পাচ্ছি, জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, এবং এখান থেকে যদি আমরা জীবের হচ্ছে জাত্যাত্ব জীববৃত্তিটাকে বিয়োগ করছি তাহলে আমরা পাই যাচ্ছি কি বুদ্ধিবৃত্তি, এবং তাহলে মানুষ পদের হচ্ছে বিভেদক লক্ষণটা কি পাচ্ছি আমরা, বুদ্ধিবৃত্তি। শিক্ষার্থীরা তাহলে আমরা কিন্তু বিভেদক লক্ষণ কি সেটা কিন্তু জেনে নিলাম। এখন আমরা পড়বো উপলক্ষণটা কি সেটা আমরা দেখিনি। যাকে আমরা হচ্ছে প্রোপিয়াম বা হচ্ছে প্রপার্টি। যে গুণ জাত্যত্বের অংশ নয়, শিক্ষার্থীরা খেয়াল করো, জাত্যত্বের অংশ নয় কিন্তু জাত্যত্ব থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে উপলক্ষণ বলে। যেমন সকল মানুষ হয় চিন্তাশীল প্রাণী। এখানে যে চিন্তাশীল একটা গুণটি আছে সেটি মানুষ পদের হচ্ছে উপলক্ষণ। কারণ আমরা জানি মানুষ পদের হচ্ছে জাত্যত্ব হলে কি বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি, কিন্তু এই চিন্তাশীল গুণটা কিন্তু এই জাত্যত্বের অংশ কিন্তু নয়, কিন্তু জাত্যত্ব থেকে কিন্তু এই হচ্ছে অনিবার্যভাবে কিন্তু নিশ্চিত হচ্ছে এই চিন্তাশীল যে গুণটি, তাই না? তাহলে এই চিন্তাশীল গুণটি মানুষ পদে উপলক্ষণ। তাহলে কি হচ্ছে, যে গুণ জাত্যত্বের অংশ নয় কিন্তু জাত্যত্ব থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে উপলক্ষণ বলে। তাহলে এখানে আমরা কি দেখছি, যে চিন্তাশীল গুণটি যে সেটি হচ্ছে জাত্যত্বের কিন্তু অংশ নয়, কারণ বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি হচ্ছে মানুষ পদের জাত্যত্ব, কিন্তু এটা থেকে এই বুদ্ধিবৃত্তি যে জাত্যত্ব সেটা থেকে কিন্তু অনিবার্যভাবে এই চিন্তাশীল গুণটি হচ্ছে নিশ্চিত হয়। তাই চিন্তাশীল গুণটা হচ্ছে মানুষ পদের উপলক্ষণ। অর্থাৎ বিধেয় পদটি বাক্যের উদ্দেশ্যপদ সম্পর্কে এমন গুণের উল্লেখ করতে পারে যে গুণ উদ্দেশ্যপদটির জাত্যত্বের অন্তর্ভুক্ত কোনো গুণ নয় কিন্তু গুণটি উদ্দেশ্যপদের জাত্যত্ব থেকেই উদ্ভূত তাকে উপলক্ষণ বলে। উপলক্ষ গুণটি জাত্যত্বের অংশ না হয়েও, অর্থাৎ জাত্যত্বের মধ্যে অন্তর্ভুক্ত না হয়েও জাত্যত্বের উপর নির্ভরশীল এবং জাত্যত্ব থেকে অপরিহার্যভাবে আসে, তাকেই বলা হচ্ছে কি উপলক্ষণ। শিক্ষার্থীরা তোমরা দেখে নাও, এখানে আমরা একটু উদাহরণ দেখি, যে এখানে যদি আমরা জীবকে জাতি হিসেবে দেখি, এখানে তাহলে উপজাতি কি একটু আগে দেখেছ, উপজাতি হচ্ছে মানুষ, গরু, ছাগল এবং ভেড়া, তাদের সবার কিন্তু জীববৃত্তি আছে, এবং মানুষের কি আছে, মানুষের আছে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, এবং এই জীববৃত্তি গুণ থেকে আমরা পাচ্ছি ক্ষুধা, তৃষ্ণা, সেটাও কিন্তু একটা উপলক্ষণ, যেটা আমরা একটু পরে পড়ছি। আর বুদ্ধিবৃত্তি থেকে আসছে কি চিন্তাশীলতা, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে চিন্তাশীলতা গুণটি মানুষ পদের জাত্যত্বের অংশ নয় কিন্তু জাত্যত্ব বুদ্ধিবৃত্তি থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে। তেমনি ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা জাত্যত্বের অংশ নয় কিন্তু জাত্যত্ব জীববৃত্তি থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়। কাজেই চিন্তাশীলতা বা ক্ষুধা বা তৃষ্ণা হলো উপলক্ষণ। উপলক্ষণকে আমরা কিন্তু দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে জাতিগত উপলক্ষণ এবং দুই নম্বর হচ্ছে উপজাতিগত উপলক্ষণ। জাতিগত উপলক্ষণ কোনগুলো? যে উপলক্ষণ কোন শ্রেণীর আসন্নতম বা নিকটতম জাতিগত বৈশিষ্ট্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় বা অনুমত হয় তাকে জাতিগত উপলক্ষণ বলে। একটু আগে আমরা দেখেছি ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা হলো মানুষের জাতিগত উপলক্ষণ,
কারণ মানুষের নিকটতম জাতি হচ্ছে জীব, আর জীবের জাতত্ব হলো জীববৃত্তি, এবং এই জীববৃত্তি থেকে কিন্তু ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা এটা নিশ্চিত হয় বা অনুমিত হয়। এই জন্য এগুলোকে বলা হচ্ছে জাতিগত উপলক্ষণ। তার মানে কি, জীবের যে জাতত্ব জীববৃত্তি সেটা থেকে কিন্তু ক্ষুধা তৃষ্ণা আসতেছে। আমরা মানুষ বলতে যে তাদের যে তার জাতত্ব, তোমরা যুক্তিবিদ্যার হচ্ছে শিক্ষার্থী হিসেবে জানো যে মানুষ পদের জাতত্ব দুইটি, একটা হচ্ছে জীববৃত্তি, একটা বুদ্ধিবৃত্তি। তাহলে জীবের হচ্ছে জাতত্ব হলো জীববৃত্তি, এবং এই জীববৃত্তি থেকে ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা আসছে এবং অনুমতি হচ্ছে, সেজন্য এটা হচ্ছে জাতিগত উপলক্ষণ। আর উপজাতিগত উপলক্ষণ কোনটা? যে উপলক্ষণ কোন শ্রেণীর বিভেদক লক্ষণ থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে উপজাতিগত উপলক্ষণ বলে। যেমন চিন্তাশীলতা হলো মানুষ পদের উপজাতিগত উপলক্ষণ। এটি মানুষ পদের বিভেদক লক্ষণ বুদ্ধিবৃত্তি থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়। দেখো আমরা একটা ছকের মাধ্যমে দেখিনি, বা একটু আগে কিন্তু আমরা দেখিছি একটা ছক, যে জীব হচ্ছে এখানে আমরা জাতি হিসেবে জীব নিয়েছি, এবং উপজাতি মানুষ, ঘোড়া, এবং মানুষের কি হচ্ছে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। তার এই বুদ্ধিবৃত্তি থেকে আসতেছে কি হচ্ছে চিন্তাশীলতা, যেটা হচ্ছে একটা উপজাতিগত উপলক্ষণ। আর তোমরা একটু আগে জেনেছো জীব জাতির মধ্যে যে উপজাতি থাকে, এবং মানুষ কিন্তু এই বুদ্ধিবৃত্তির জন্য হচ্ছে অন্যান্য উপজাতি থেকে পৃথক, সেটা হচ্ছে মানুষের বিবেচক লক্ষণ। এই বুদ্ধিবৃত্তিটা হচ্ছে মানুষের বিবেচক লক্ষণ, এবং এখান থেকে কিন্তু আমরা কি পাচ্ছি, বুদ্ধিবৃত্তি থেকে আমরা কিন্তু পাচ্ছি এই চিন্তাশীলতা গুণটি বা বিচার শক্তি, যে তুমি বলো চিন্তাশীলতা, বিচার শক্তি, এগুলো কিন্তু এই বুদ্ধিবৃত্তি থেকে আসতেছে, তাই না? তাহলে এটা হচ্ছে উপজাতিগত উপলক্ষণ। আর আমরা যদি এটা দেখি তাহলে আমরা কিন্তু এটাও দেখতে পাই যে জীব এখানে যে জীববৃত্তি যে জাতত্ব সেটা থেকে আসছে ক্ষুধা, তৃষ্ণা, এটা একটা উপলক্ষণ। এটা হচ্ছে তোমার জাতিগত উপলক্ষণ, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে উপজাতিগত উপলক্ষণ, তাই না? তাহলে শিক্ষার্থীরা আমরা কিন্তু জাতি, উপজাতি, বিভেদক লক্ষণ বা লক্ষণ এবং হচ্ছে উপলক্ষণ সেটা সম্পর্কে জেনে নিলাম, এবং আমরা কিন্তু উপলক্ষণের দুটি ভাগ দেখলাম, সেটা হচ্ছে জাতিগত উপলক্ষণ, একটা হচ্ছে উপজাতিগত উপলক্ষণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা একটু যে বিভেদক লক্ষণ পড়লাম আর এখন আমরা উপলক্ষণ পড়লাম, সেটার মধ্যে একটু পার্থক্য দেখে নিই, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। বিভেদক লক্ষণ হচ্ছে জাত্যাত্মক অংশ, আর উপলক্ষণ হচ্ছে জাত্যাত্মক অংশ নয় কিন্তু জাতত্ব থেকে অনিবার্যভাবে নিষিদ্ধ। তার মানে কি, আমরা মানুষ পদে যে উপজাতি যে মানুষ, জীব তো জাতি, সেখানে হচ্ছে মানুষ উপজাতি, সেই উপজাতি মানুষের হচ্ছে পেয়েছিলাম কি জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, এবং সেই বুদ্ধিবৃত্তিটার জন্য কিন্তু মানুষ হচ্ছে অন্যান্য যে তার যে উপজাতি তার মানে সে যে জীবের থেকে তো আমরা মানুষ পেয়েছি, মানে উপজাতি পাই অনেকগুলো, মানুষ, গরু, ছাগল, তার থেকে কিন্তু অন্যান্য উপজাতি থেকে কিন্তু সে আলাদা হয়ে গেছে হচ্ছে তার বুদ্ধিবৃত্তির কারণে। তাহলে সেটা হচ্ছে এই বিপদক লক্ষণ হচ্ছে জাতত্বের অংশ। আর উপলক্ষণ কি, জাতত্বের অংশ নয় কিন্তু জাতত্ব থেকে অনিবার্যভাবে নিশ্চিত। কি, বুদ্ধিবৃত্তি থেকে আমরা পাচ্ছি চিন্তাশীলতা, বিচার শক্তি, এই গুণগুলো পাই। তাহলে এটা কি জাতত্ব, সরাসরি জাতত্ব নয় কিন্তু জাতত্ব থেকে অনিবার্যভাবে নিশ্চিত। এটি পদে একটি আবশ্যিক গুণ, আর এটা হলো আবশ্যিক গুণ নয়। বিভেদক লক্ষণে কোনো সুনির্দিষ্ট শ্রেণীবিভাগ পাইনি, আমরা দেখিনি। আর উপলক্ষণকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে কি জাতিগত উপলক্ষণ, আর একটা হচ্ছে উপজাতিগত উপলক্ষণ। আসো আমরা এখন দেখে নিই অবান্তর লক্ষণের সংজ্ঞাটি কি হবে। যে গুণ জাতত্বের অংশ নয় আবার জাতত্ব থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না তাকে অবান্তর লক্ষণ বলে। অবান্তর লক্ষণ একটি পদ সম্পর্কে নতুন তথ্য প্রদান করে। দেখো, সকল মানুষ হয় হাস্যপ্রিয়, এই যুক্তিবাক্যে হাস্যপ্রিয় গুণটি হলো অবান্তর লক্ষণ। মানুষ পদের জাতত্ব হলো জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। হাস্যপ্রিয়তা, এই যে গুণটি, জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তির কোনটিরই কিন্তু কোনো অংশ নেই, এবং জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি থেকে নিশ্চিত হয় না। এর জন্য হাস্যপ্রিয়তা হলো অবান্তর লক্ষণ। এই হাস্যপ্রিয়তা গুণটি দ্বারা মানুষ সম্পর্কে বুদ্ধিবৃত্তি ও জীববৃত্তি ছাড়া একটি নতুন তথ্য প্রদান করছে, তাই না? সেটি হচ্ছে তোমার অবান্তর লক্ষণ। তার মানে হচ্ছে আমরা যেটা, যে গুণটি হচ্ছে জাতত্বের অংশ না, আবার জাতক থেকে কিন্তু অনিবার্যভাবে নিশ্চিত হচ্ছে না, সেটাই হচ্ছে অবান্তর লক্ষণ। কিন্তু আমরা একটু আগে যে উপলক্ষণ দেখলাম সেটা কি ছিল, জাতত্বের অংশ নয় কিন্তু জাতত্ব থেকে কিন্তু অনিবার্যভাবে নিশ্চিত হয়, আর এখানে হচ্ছে অনিবার্যভাবে নিশ্চিত হচ্ছে না, সেটাই হচ্ছে অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণকে অনেকভাবে আমরা ভাগ করতে পারি। প্রথমত যে ভাগ দৃষ্টিকোণ থেকে ভাগ করছি, যেটা অবান্তর লক্ষণে বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে, সাধারণত দুটি দৃষ্টিকোণ থেকে যুক্তিবিজ্ঞান
অবান্তর লক্ষণের শ্রেণীবিভাগ করে থাকেন। একটি হচ্ছে ব্যক্তিত্বের দিক থেকে, একটি হচ্ছে স্থায়িত্বের দিক থেকে বা দৃষ্টিকোণ থেকে। তাহলে ব্যক্তিত্বের দৃষ্টিকোণ থেকে অবান্তর লক্ষণকে আমরা যদি দেখি যে কোনো অবান্তর লক্ষণ শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, আবার কোনো বিশেষ ব্যক্তি বা বস্তু বা বিষয়ের ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে। সেটা হচ্ছে ব্যক্তিত্বের দিক থেকে। এই দৃষ্টিকোণ থেকে আবার অবান্তর লক্ষণকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শ্রেণীগত অবান্তর লক্ষণ, আর একটা হচ্ছে ব্যক্তিগত অবান্তর লক্ষণ। তার মানে কি, ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে কোনো অবান্তর লক্ষণ শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, আবার কোনো ব্যক্তি বিশেষ বস্তু বা বিষয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। আর এখানে আমরা দুই ভাগে পেলাম কি, শ্রেণীগত অবান্তর লক্ষণ, একটা হচ্ছে বস্তুগত অবান্তর লক্ষণ। আচ্ছা, এখন আমরা দেখি স্থায়ী দিক থেকে। আচ্ছা, আবার শ্রেণীগতটা দেখি তাহলে, এটা আবার দেখে নিই। যেহেতু আমরা ব্যক্তিগত দিক থেকে দেখতেছি, তাহলে আমরা শ্রেণীগত এবং ব্যক্তিগত অবান্তর লক্ষণ সেটার সংজ্ঞাটাও দেখে নিই। শ্রেণীগত অবান্তর লক্ষণ, যে অবান্তর লক্ষণ কোন শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য তাকে শ্রেণীগত অবান্তর লক্ষণ বলে। যেমন মানুষের ক্ষেত্রে দ্বিপদ গুণটি একটি শ্রেণীগত অবান্তর লক্ষণ, কারণ পুরা মানুষ শ্রেণীর ক্ষেত্রে কিন্তু মানে মানুষের দুইটা পা আছে, সেটা কিন্তু মানুষ শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এটা হচ্ছে মানুষ শ্রেণীর অবান্তর লক্ষণ বা শ্রেণীগত অবান্তর লক্ষণ। আর ব্যক্তিগত অবান্তর লক্ষণ কোনগুলো, যে অবান্তর লক্ষণ কেবল কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে প্রযোজ্য তাকে ব্যক্তিগত অবান্তর লক্ষণ বলে। যেমন কাজী নজরুল ইসলাম হন মরু ভাস্করের লেখক। তার মানে কি, এটা মাত্র তার ব্যক্তিগত লেখা, তাই না? তাহলে এই মরু ভাস্কর লেখার গুণটি একটি অবান্তর লক্ষণ এবং তা একজন বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, তাই এটি একটি ব্যক্তিগত অবান্তর লক্ষণ। তাহলে আমরা ব্যক্তিত্বের দিক থেকে দেখতে পেলাম কি, যে আমরা ব্যক্তিত্বের দিক থেকে দুই ভাগে ভাগ করতে পারলাম, একটা হচ্ছে শ্রেণীগত অবান্তর লক্ষণ, একটা হচ্ছে ব্যক্তিগত অবান্তর লক্ষণ। আচ্ছা, এবার স্থায়িত্বের দৃষ্টিকোণ থেকে অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণ এক ধরনের গুণ, এই গুণ কোনো পদের ক্ষেত্রে স্থায়ীভাবে অবস্থান করতে পারে, আবার এই গুণ অস্থায়ী বা পরিবর্তনশীলও হতে পারে। তাই এই দৃষ্টিকোণ থেকে অবান্তর লক্ষণকে দুই ভাগে ভাগ করা যায়, তা হলো অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ আর একটা হচ্ছে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তাহলে আমরা কি পেলাম, যে অবান্তর লক্ষণ দুইটা দৃষ্টিকোণ থেকে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে ব্যক্তিত্বের দিক থেকে, একটা হচ্ছে স্থায়িত্বের দিক থেকে দৃষ্টিকোণ থেকে, এবং হচ্ছে আমরা ব্যক্তিত্বের দিক থেকে দুই ভাগে ভাগ করেছিলাম, এবং এখন আমরা স্থায়ী যে দৃষ্টিকোণ সেখান থেকে আমরা দুই ভাগে ভাগ করলাম, সেটা হচ্ছে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, একটা হচ্ছে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। শিক্ষার্থীরা, তাহলে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণটি আমরা দেখিনি। যে অবান্তর লক্ষণ কোনো পদের ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে তাকে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। আমরা বলি না যে এটা আমার অবিচ্ছেদ্য অংশ, তার মানে কি সেটা সবসময় থাকে, তাই না? দেখো, যেমন সকল গরু হয় চতুষ্পদ, এখানে গরু পত্রের ক্ষেত্রে চতুষ্পদ গুণটি একটি অবান্তর লক্ষণ, কারণ তার সকল গরু ক্ষেত্রেই সবসময় বিদ্যমান থাকে, তাই না? গরু চারটি পা আছে, এটা সবসময় বিদ্যমান, চার পা ছাড়া কিন্তু কোনো গরুই খুঁজে পাওয়া যাবে না। তাই চতুষ্পদ গুণটি গরুর ক্ষেত্রে একটি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। আর বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ কি, যেটা সেপারেবল, যে অবান্তর লক্ষণ কোনো পদের ক্ষেত্রে কখনো উপস্থিত থাকে আবার কখনো উপস্থিত থাকে না তাকে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন কিছু গরু হয় লাল, এখানে গরুর ক্ষেত্রে লাল গুণটি অবান্তর লক্ষণ, তা সর্বদা বিদ্যমান থাকতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। গরু কিন্তু সাদা হতে পারে, কালো হতে পারে, তাই না? অন্যান্য কালার হতে পারে, কারণ সব গরুই লাল হতে হবে এমন কোনো কথা নেই। তাই লাল হওয়া গুণটি গরুর ক্ষেত্রে একটি বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, কারণ এটা কখনো উপস্থিত থাকে, কখনো উপস্থিত নাও থাকতে পারে। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যে পড়লাম অবান্তর লক্ষণ নিয়ে, তাহলে আমরা একটু চার্টের মাধ্যমে দেখে নিই। তাহলে ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে এবং স্থায়িত্ব দৃষ্টিকোণ থেকে আমরা ভাগ করেছিলাম কি, শ্রেণীগত অবান্তর লক্ষণ এবং ব্যক্তিগত অবান্তর লক্ষণ, এটা হলো ব্যক্তিত্বের দিক থেকে। আর স্থায়িত্বের দিক থেকে হচ্ছে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, আর হচ্ছে দুই নম্বর হচ্ছে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তাহলে আমরা এই উভয় দিক থেকে কিন্তু আবার চার ভাগে ভাগ করতে পারি: শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। চলো আমরা আবার একটু একটু পড়ে নিই।
প্রথমে দেখি শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যে অবান্তর লক্ষণ কোনো শ্রেণীর ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে তাকে শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন সকল ঘোড়া হয় চতুষ্পদ। এখানে চতুষ্পদ গুণটি ঘোড়ার ক্ষেত্রে অবান্তর লক্ষণ। এই গুণটি হচ্ছে ঘোড়া শ্রেণীর সকল সদস্যের ক্ষেত্রে প্রযোজ্য। সব ঘোড়াই হচ্ছে 4 পা বিশিষ্ট থাকে। ঘোড়ার চতুষ্পদ গুণটি যেহেতু সর্বদা উপস্থিত, তাই ঘোড়ার ক্ষেত্রে চতুষ্পদ গুণটি শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, কারণ এটা এই শ্রেণীর সকল ক্ষেত্রেই প্রযোজ্য। এমনই ভাবে আমরা বলতে পারি মানুষের দ্বিপদ গুণ, হাতির সুর থাকার গুণ ইত্যাদি হচ্ছে শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। অর্থাৎ যেখানে সকল শ্রেণীর ক্ষেত্রে একটি মাত্র গুণ থাকে, যেটা অবিচ্ছেদ্য ভাবে থাকে, কখনোই কিন্তু পরিবর্তন হয় না, সেটাই হচ্ছে তোমার শ্রেণীগত। সেই শ্রেণীর ক্ষেত্রে এটা অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। আমরা এখন দেখে নিই শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ কি। সেটা হচ্ছে যে অবান্তর লক্ষণ কোন শ্রেণীর ক্ষেত্রে সবসময় উপস্থিত, কোন সময় উপস্থিত থাকে আবার কোন সময় উপস্থিত থাকে না, তাকে বলা হচ্ছে শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যদি আমরা বলি যে কুকুর হয় সাদা বা ফুল হয় লাল, তার মানে কি এটা সব ফুলই তো লাল হয় না, কোনো ফুল সাদা হয়, হলুদ হয়, তাই না? তো সেটা হচ্ছে শ্রেণীগত বা জাতিগত বিচ্ছিন্ন অবান্তর লক্ষণ। এখন আমরা 3 নম্বরটা দেখে নিই, সেটা হচ্ছে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তারপরে আমরা 4টা ভাগে পেয়েছিলাম। একটা হচ্ছে শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, এটা হচ্ছে শ্রেণীগত বিচ্ছিন্ন অবান্তর লক্ষণ। আর আমরা এখন দেখি 3 নম্বরটি, সেটা হচ্ছে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে তাকে ব্যক্তির অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন ডক্টর আব্দুল মতিন 2 তারিখে জন্মগ্রহণ করেন। বার্ট্রান্ড রাসেলের জন্ম হচ্ছে ইংল্যান্ডে। এখানে ডক্টর আব্দুল মতিনের ক্ষেত্রে তার জন্ম তারিখ এবং বার্ট্রান্ড রাসেলের ক্ষেত্রে তার জন্মস্থানের কথা উল্লেখ করা হয়েছে। এই দুটি বিষয় তাদের যথাযথ তাদের ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এই গুণটি তাদের ক্ষেত্রে অবান্তর লক্ষণ হলেও মানে পরিবর্তনযোগ্যতা নয়, তাই না? এই গুণগুলো ডক্টর আব্দুল মতিন ও বার্ট্রান্ড রাসেলের সাথে অবিচ্ছেদ্যভাবে মিলে রয়েছে। 4 নম্বর দেখো ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির ক্ষেত্রে কখনো উপস্থিত থাকে আবার কখনো উপস্থিত থাকে না, তাকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। কোনো ব্যক্তির ব্যক্তিগত বৈশিষ্ট্য ব্যক্তির অবস্থিত অবান্তর লক্ষণের উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়। যেমন কি কবি নজরুল ইসলামের বাবরি চুল, আইনস্টাইনের ক্যাপ উদাহরণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি। অর্থাৎ কখনো কারো ক্ষেত্রে সেটা ব্যক্তিগতভাবে থাকবে বা পোশাক পরিচ্ছদ ইত্যাদি ক্ষেত্রে আমরা এগুলো বলতে পারি, তাই না? এটা হচ্ছে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তাহলে আমরা শিক্ষার্থীরা আমরা হচ্ছে 5 প্রকারের হচ্ছে বিবেধকের প্রকার দেখে নিলাম। জাতি, উপজাতি, তারপর হচ্ছে বিবেধক লক্ষণ বা লক্ষণ, উপলক্ষণ এবং হচ্ছে 4 নম্বর 5 নম্বরটা হচ্ছে অবান্তর লক্ষণ। চলো আমরা একটি চার্ট, পুরো টোটাল একটি চার্টের মাধ্যমে দেখে নিই। এখন আমরা দৃষ্টান্ত হিসেবে দেখি যে সকল মানুষ হয় জীব। তাহলে এখানে হচ্ছে তোমার উদ্দেশ্য হচ্ছে মানুষ, বিধেয় হচ্ছে জীব। আর এখানে উদ্দেশ্যে বিধেয়ের সম্পর্ক বা বিধেয়টা কি, সেখানে বিধেয় এটা হচ্ছে, এখানে কিন্তু বিধেয়টা হচ্ছে মানুষের হচ্ছে, এটা কিন্তু জাতি, তাই না? বিধেয়টা হচ্ছে এখানে জাতি। কিছু মানুষ কিছু জীব হয় মানুষ, এখানে উদ্দেশ্য হচ্ছে জীব, বিধেয় হচ্ছে মানুষ, এখানে বিধেয়টা কি উপজাতি, তাই না? বিধেয়কটা এখানে হচ্ছে বিধেয়টা, এখানে যেটা সম্পর্কে আমরা সম্পর্ক পাচ্ছি সেটাই বিধেয়টা হচ্ছে এখানে উপজাতি। সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, এখানে মানুষ উদ্দেশ্য এবং বিধেয় হচ্ছে বুদ্ধিবৃত্তি। তাহলে এখানে এই বুদ্ধিবৃত্তিটা বিধেয়টা কি হচ্ছে বিবেদক লক্ষণ। দেখো সকল মানুষ হয় চিন্তাশীল প্রাণী, এখানে উদ্দেশ্য মানুষ এবং বিধেয় হচ্ছে চিন্তাশীল প্রাণী, এটা হচ্ছে উপলক্ষণ, তাই না? সকল মানুষের হাস্যপ্রিয়, এখানে মানুষ হচ্ছে উদ্দেশ্য, হাস্যপ্রিয় হচ্ছে বিধেয়। এই বিধেয়টা এখানে কি হচ্ছে সম্পর্কে, বিধেয় সম্পর্কটা কি হচ্ছে এখানে, সেটা হচ্ছে অবান্তর লক্ষণ, তাই না? শিক্ষার্থীরা আমরা কিন্তু তাহলে মোটামুটি ভাবে বিধেয়কে এই 5টা প্রকার নিয়ে আলোচনা করে ফেললাম। তোমরা হচ্ছে বাসায় পড়ো শিক্ষার্থীরা, তোমরা বাসায় পড়বে, তোমরা হচ্ছে যখনই ক্লাসগুলো দেখবে তখন সাথে সাথে এটা দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সমস্যা হবে। আর হচ্ছে তোমরা যদি কোনো জায়গায় বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে,
শিক্ষার্থীরা তোমরা কি একটু হলেও উপকৃত হয়েছো? আমি আশা করছি তোমরা একটু হলেও উপকৃত হয়েছো এবং তোমরা আমাদের প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ক্লাসই কিন্তু করবে। কোনো ক্লাসই কিন্তু শিক্ষার্থীরা মিস করো না। কারণ তোমাদের সাথে আমাদের আসলে সামনাসামনি দেখা হচ্ছে না। আ হচ্ছে না যে মানে বুঝতেও পারছি না যে তোমরা আসলে কতটুকু আ নিতে পারছো। তো সেই ক্ষেত্রে তোমরা ক্লাসগুলো রেগুলার করবে এবং আমাদেরকে কমেন্টে জানাবে তোমরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ঠিকমতো পড়াশোনা করবে। তোমরা ভালো থেকো শিক্ষার্থীরা। আল্লাহ হাফেজ।